কথাটা বলেই নিজের ঠোঁটটা কামড়ে ধরল রৌদ্র। অরিন শুষ্ক ছোঁক গেল পরপর। ছেলেটার চোখের দিকে তাকাতে পারছে না মেয়েটা, লজ্জায় যেন হাঁসফাঁস করছে সে। রৌদ্র মেয়েটার লজ্জাগুলোকে আরো কিছুটা বাড়িয়ে দিতে দুষ্টু কঞ্চে বলল। থমকায় অরিন, বরকে যাওয়া দৃষ্টি নিয়ে তাকালো। মেয়েটার কণ্ঠ তার হয়ে গিয়েছে বাকরুদ্ধ, শৈলে বয়ে যাচ্ছে মৃদুমতো কম্পন, বুকটা কাঁপছে ঝুরালো ভাবে। রৌদ্র বেশ টের পেল মেয়েটার অবস্থা। সে আলগোছে মেয়েটার কোমরের পিছে হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের সঙ্গে নিঃশব্দে মিশিয়ে নিল। কিয়ৎক্ষণ চুপ থেকে হঠাৎ করেই দুষ্ট কণ্ঠে বলে উঠল, নাইস ফিটিংস হানি। এমন কথা আবারও লজ্জা পড়ল মেয়েটা। অরিন তৎক্ষণাৎ রৌদ্রের বুক হতে সরে আসতে চাইল। রৌদ্র তাকে আর একটু চেপে ধরল নিজের সঙ্গে। মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বরের সামনে এত লজ্জা পেতে নেই সানশাইন, দূরে লাগে তো। অরিন এবার লজ্জায় মরিমরি অবস্থা। লোকটা দিনকে দিন কেমন ভয়ঙ্কর কথাবার্তা বলা শুরু করেছে, সে কি বুঝছে না? মেয়েটা তার এমন লাগামহীন কথাবার্তায় বরাবরই কুপকাত হয়ে পড়ে। অরিন মাথা নুইয়ে রেখেছে লজ্জায়। রৌদ্র মেয়েটা নত মুখ পানে তাকিয়ে রইল অনিমেষ চোখে। আজও ছেলেটা কেমন হারিয়ে যাচ্ছে মেয়েটাতে। রৌদ্র ধীরে ধীরে অরিনের ঠোঁটের দিকে এগোতেই তৎক্ষণাৎ অরিন রৌদ্রের কোল থেকে নেমে দাঁড়ায়। কেঁপে কেঁপে দুকদম পিছিয়ে যেতেই রৌদ্র টেনে ধরে মেয়েটার শাড়ির আঁচল। অরিনের পথ যুগল থামলো, সেই সঙ্গে দ্রুত হলো তার হৃদস্পন্দনের গতি। বদনে নেমে এলো চিরচেনা কাপড়। মেয়েটা থেমে থেমে অনুনয় সুরে বলল। মেয়েটার এহেন কথায় রৌদ্র ঠোঁট কামড়ে হাসল। তার হাতের মুঠোয় এখনো ধরে রাখা অরিনের শাড়ির আঁচল। সে ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তার নেশালো দৃষ্টি এখনো অরিনের পিঠের দিকে নিবদ্ধ। এদিকে অরিনের বুকটা ক্রমশ ধুকপুক করে যাচ্ছে। নিচতলার ড্রয়িং রুম ভর্তি মানুষজন। অন্যদিকে রৌদ্র অমন হুটহাট পাগলামি। কই যাবে এখন মেয়েটা? অরিন কেমন কাপা কাপা গলায় কঞ্চে ফেরি বলল, ছেড়ে দিন না প্লিজ। রৌদ্র মেয়েটার কথার পিঠে কিচ্ছুই বলল না। চুমুচকি হেসে শাড়ির আঁচলটা হাতের মুঠোয় পেঁচাতে লাগলো, যার দরুন ধীরে ধীরে টান পড়তে লাগলো মেয়েটার শাড়িতে। অরিন তা বুঝতে পেরে তৎক্ষণাৎ খামচে ধরল শাড়িটা। রৌদ্র তার হাতের মুঠোতে শাড়িটা পেঁচিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। কিয়ৎক্ষণ বাদেই অরিন আবারও থেমে থেমে কিছু বলতে যাবে, অমনি তার ডান হাতের কোণে চেপে তৎক্ষণাৎ তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় রৌদ্র। অরিন ভরকায়, হঠাৎ আক্রমণে চোখ মুখ খিচে ফেলে। সঙ্গে সঙ্গে রৌদ্র মেয়েটার কুচকে রাখা চোখের পাতে আহত করে চুমু খেল। তারপর মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বেবি নিতে চেয়েছিলে না বউজান? তাহলে এসো, বেবি নেওয়ার প্রিপারেশনটা এখনই সেরে নিই। আমার তো আবার দয়ার শরীর, তোমার কোনো কিছুতেই না বলতে পারি না আমি। যাকগে, কামানি, তোমার এই ইচ্ছেটাও পূরণ করে দিই। অরিন থমকালো। তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালো মেয়েটা। তার চোখ দুটো যেন এক্ষুনি কোটর ছেড়ে বেরিয়ে আসবার জোগাড়। মুখটাও কেমন হা হয়ে গেছে ইতিমধ্যে। তাকে এমন হা করে থাকতে দেখে রৌদ্র চোখ টিপে হাসকি স্বরে বলল, এসো এসো হানি, তোমার আবদারটা ফুলফিল করে দেই। এই বলে রৌদ্র মেয়েটার কোমর চেপে ধরতেই অরিন সঙ্গে সঙ্গে রৌদ্রের হাতের নাগাল হতে দূরে সরিয়ে দাঁড়ালো। বেচারি দূরে সরতে গিয়ে তার আঁচলটা যে অবহেলায় নিজেই গড়িয়ে পড়েছে, সেদিকে কি তার ধ্যান আছে? তার না, নেই তো। থাকলে কি আর অত সহজে রৌদ্রের সামনে এভাবেই দাঁড়িয়ে থাকতে পারত? লজ্জায় কুপকাত না হয়ে যেত মেয়েটা। অন্যদিকে তাকে এভাবে দেখে রৌদ্রের যেন নিঃশ্বাসই আটকে আসার উপক্রম হলো। যে মেয়েটার দিকে নেশালো চোখে তাকিয়ে থাকা বাঁকা হাসলো খানিকটা। মেয়েটাকে আপাতমস্তক পর করে জিভ দিয়ে নিজের শুষ্ক অধৈর্যরা ভিজিয়ে নিল একবার। তারপর কেমন দুষ্টু কঞ্চে বলল, সাবধান বউজান, আপনি একটা খুললে আমি কিন্তু বাকিগুলো খুলে ফেলবো নিজ দায়িত্বে। অরিন ফ্রিকুচকায় বোঝার চেষ্টা চালায় রৌদ্রের এমন কথার গভীর অর্থ। সে রৌদ্রের দৃষ্টি খেয়াল করে নিজের দিকে তাকাতেই বেশ বড় সড়ো একটা ঝটকাই খেলো যেন। একই তার শাড়ির আঁচলটা ওভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে যে। অরিন তৎক্ষণাৎ নিজের অবহেলিত আঁচলটা ফ্লোর থেকে উঠাতে নিলেই তার
হাত দুটো চেপে ধরে বাদ সারল রৌদ্র। অরিন থামল। রৌদ্র হাত হতে নিজের হাত দুটো ছাড়ার বৃথা চেষ্টা চালাচ্ছে মির্জা। এদিকে রৌদ্রর দৃষ্টি অন্য কোথাও। ছেলেটা সেদিকে তাকিয়ে কিয়ৎক্ষণ ক্ষণে ক্ষণে ঢোক গিলছে, থেমে থেমে বলছে, থাক না এইভাবে। অরিন এবার লজ্জায় হাসপাস করতে লাগলো যেন। মেয়েটার এলোমেলো দৃষ্টি মোটেও স্থির নয় এক জায়গায়। রুদ্র এবার মেয়েটার ঘাড়ের পেছনে আলতো করে হাত বাড়িয়ে অরিনের মুখটা নিজের একেবারে কাছে নিয়ে এলো। অরিনের গালের ওপর নিজের গাল ছেঁকিয়ে বলল, আই এম লুজিং মাই কন্ট্রোল হানি। অরিন কাঁপছে, বাক শক্তি যেন ফুরিয়ে এসেছে তার। গলায় নেমেছে চিরচেনা শুষ্কতা। মেয়েটা বার কয়েক শুকনো ঠোক গিলে কোনো মতে বলল, বাড়িতে অনেক মানুষ ডাক্তার সাহেব, কেউ কিছু টের পেলে? মেয়েটার কথা শেষ হবার আগে রৌদ্র তৎক্ষণাৎ আলতো করে চেপে ধরে অরিনের গলা। তারপর হাসকি স্বরে বলতে লাগলো, হু দ্য হেল কেয়ার্স অ্যাবাউট দ্যাট হানি? এটা তোর আমাকে টার্ন অন করার আগে ভাবা উচিত ছিল। তখন যেহেতু ভাবিসনি, তাহলে আমি কেন ভাবতে যাব এখন? সো কথা না বাড়িয়ে কাছে আয়। বলে রৌদ্র ছেড়ে দিল অরিনের গলা। তারপর মেয়েটাকে আগ বাড়িয়ে ফ্লোরে শুয়ে দিল সে। পরক্ষণে নিচেও অরিনের পাশে শুয়ে এক হাত উঁচিয়ে সেথায় মাথা ছেঁকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। অরিন নিজের মুখটা অন্যদিকে ঘোরায়। রৌদ্র তখন আলতো হেসে অরিনের থুতনিটা ধরে তাকে আবারও নিজের দিকে ঘোরায়। তারপর শান্ত কঞ্চে বলে, এমন করছিস কেন জান বাচ্চা? আমাকে ভালো লাগছে না তোর? অরিন তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠছে খানিকটা, নিজের সাফাই দেওয়ার সুরে বলে উঠছে, এই না না না, আপনি ভুল ভাবছেন, আমি আসলে... তার কথার মাঝে রৌদ্র এসে আলগোছে দখল করে নিল মেয়েটার নরম অধযুগল। তার হাত দুটো সঙ্গে সঙ্গে নেমে গেল মেয়েটার কোমরের কাছে। সেটা আলতো করে চেপে ধরতে মেয়েটার উষ্টিপুটে গভীর চুমনে লিপ্ত হলো রৌদ্র। প্রথম দিকে আলতো পরশ এঁকে দিল, পরবর্তীতে তা হয়ে উঠেছে তীব্র। রৌদ্র ডেসপারেটলি মেয়েটার উষ্টিপুটে টেনে নিচ্ছে নিজের মাঝে। অরিন হয়তো নিজেকে আর সামলাতে না পেরে ছেলেটাকে সরিয়ে দিতে চাইছে, অথচ রৌদ্র সে তো ছাড়ার নাম গন্ধটিও নিচ্ছে না। সে ধীরে ধীরে অরিনের ছোঁচের উপর আলতো করে হাত বসায়। তারপর সেথায় আবারও নিজের জিভের পরশ দিয়ে মাতিয়ে তুললেও বেপরোয়া ছেলেটা। অরিনের হাত দুটো ধীরে ধীরে উঠে এলো রৌদ্রের ঘাড়ে এবং পিছে। অরিন রৌদ্রের চুলগুলো খানিক চেপে ধরতেই তখনই দরজার ওপাশ থেকে কড়া নাড়বার শব্দ ভেসে আসে। হঠাৎ এহেন শব্দে থমকালো দুজনেই। উষ্ঠপুট ছেড়ে দিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরই মধ্যে আবারও দরজার ওপাশ থেকে ভেসে এসে জুবাইদা বেগমের কণ্ঠধ্বনি, অরিমা, গেটটা খোলতো। অরিন ভয়ে ভয়ে শুকনো ঠোক গিল। পরপর রৌদ্রের দিকে চাইল ভীত চোখে, অথচ রৌদ্রের চোখে মুখে নেই কোনো ভয় কিংবা সংশয়। সেটা লেপটে আছে একটা দুষ্টুমির ছাপ। রৌদ্র তৎক্ষণাৎ কথা না বাড়িয়ে মেয়েটার কণ্ঠদেশে মুখ ঘুচিয়ে দিল। অরিন কেঁপে উঠল খানিকটা। রৌদ্র ঘাড়ে আঙুল দাবিয়ে বলে উঠছে, বড় মা ডাকছে, কি করব এখন? রৌদ্র মেয়েটার কণ্ঠদেশে মুখ গুছিয়ে নাক ঘষতে লাগলো, দুষ্টু খুঁজছে বলল। অরিন হতবাক হয়ে এমন কথায় সে রেসপন্স করবে মানে? পরক্ষণেই মেয়েটা মনে পড়ে এটা তো তারই রুম। এমন সময় দরজার ওপাশ থেকে আবারও ডেকে ওঠেন জুবাইদা বেগম। কি রে মা, দরজাটা একটু খোল না সোনা। অরিন ভয়ে ভয়ে গলা উঠিয়ে জবাব দিল, জি বড় মা, কিন্তু বলবে। ঠিক তখনই রৌদ্র মেয়েটার পিঠ খামচে ধরে। হঠাৎ আক্রমণে খানিকটা চেঁচিয়ে উঠে অরিন। পরক্ষণে নিজের করা বোকামিতে মুখের উপর হাত দিয়ে চেপে ধরে মির্জা। অন্যদিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকা জুবাইদা বেগম ও রাফিয়া বেগম ভরকালেন মেয়েটার এমন চেঁচিয়ে ওঠাতে। তারা কেমন বিচলিতই হয়ে দরজার গায়ে কড়া নাড়িয়ে বলে উঠছেন, কে রে, তুই এইভাবে চেঁচাচ্ছিস কেন? এই গেট খোল তুই। অরিন বলল এবার মহাবিপাকে। মেয়েটা রুদ্রকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে অনবরত, অথচ ফলাফল শূন্য। রৌদ্র এবার মেয়েটার কণ্ঠদেশে দাঁত বসিয়ে দিল মৃদুভাবে। অরিন তৎক্ষণাৎ নিজের মুখের উপর হাত দিয়ে চেপে ধরে। ওদিকে তার মা জেঠিমা দরজার কাছে দাঁড়িয়ে বারবার ডেকে যাচ্ছে তাকে।
অরিন নিজেকে কিছুটা সময় নিয়ে সামলে বলল, মানে বড় মা, আসলে আমি ড্রেস চেঞ্জ করছি, এখন খুলতে পারবো না। জুবাইদা বেগম কি বুঝলেন কে জানে, পাশ থেকে রাফিয়া বেগমকে তখন ফট করে চেঁচিয়ে বলে উঠলেন, তাহলে তুই এভাবে চেঁচাচ্ছিলি কেন? অরিন মুখ খুলল জবাব দিতে, অথচ জবাবটা আর দিতে পারল না মিছা। তার আগেই তার ঠোঁট দুটো ফের দখল করে নিয়েছে রৌদ্র। অরিন রোজের বুকে হাত দিয়ে ঠেলছে, অথচ ছেলেটা এক বিন্দু নড়ছে না। স্বাভাবিক অরিনের মতো একটু চুনুপুচি কি আর রোজের মতো অমন দামরা পুরুষের সাথে পেরিয়েছে? কিয়ৎক্ষণ বাদেই দরজায় টোকা ফের সশব্দে কড়া নাড়িয়ে উঠেন রাফিয়া বেগম। দাঁত কিরমির করে তিনি বলতে লাগলেন, এই মেয়ে, কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা, গায়ে লাগে না তোর? কথার উত্তর দিচ্ছিস না কেন? রোজ তখন ছেড়ে দিল মেয়েটার চোট, সেই সঙ্গে সঙ্গে সরে গেল মেয়েটার উপর থেকে। তার কাছ থেকে ছাড়া পেতে অরিন তৎক্ষণাৎ উঠে বসে পড়ে। পরক্ষণে দ্রুত কদমে এগিয়ে এসে দরজার কাছে খানিকটা হাঁপিয়ে উঠে বলে, আমি সত্যি ড্রেস চেঞ্জ করছি, তুমি একটু পরে এসো প্লিজ। রাফিয়া বেগম কান পেতে রেখেছেন মেয়ের দরজায়। মেয়ের কথা শেষ হতে তিনি কেমন ভ্রুকুটি করে সন্ধিয়ার গলায় বললেন, তুই এমন হাঁপাচ্ছিস কেন? ড্রেস চেঞ্জ করছিস না কি পুরো ঘরে দৌড়চ্ছিস? বেচারি অরিন মায়ের এমন বিচক্ষণ প্রশ্নে এবার কি উত্তর দিবে মেয়েটা। অরিন চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে কথা গোছাচ্ছে বলার জন্য, অমনি তাকে পেছন থেকে এসে জুড়ে ধরল রৌদ্র। মেয়েটার ঘাড়ে নাক ডুবিয়ে নিঃশ্বাস টানতে লাগলো ছেলেটা। এদিকে অরিন কাঁপছে না, এবার আর রৌদ্রের স্পর্শ নয়, বরং মায়ের ভয়ে কাঁপছে মেয়েটা। রৌদ্র তখন মেয়েটার উদরে আঙুল স্লাইড করে যাচ্ছে ধীরে ধীরে। এহেন কাণ্ডে অরিনের শরীর যেন অসাড় হয়ে আসছে, আসার উপক্রম। রৌদ্রকে প্লিজ থামুন। কিন্তু কে শুনে কার কথা? রৌদ্র তো ব্যস্ত নিজে দুষ্টমিতে। অরিন তখন ফের নিচু কঞ্চে বলে, আপনি এখন না থামলে আমি কিন্তু বলে দিব আপনি এ রুমে। এহেন কথায় দুষ্টু হাসলো রৌদ্র। মেয়েটা ঘাড় থেকে মুখ উঠিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, বলে দাও হানি, হু স্টপড ইউ? এহেন কথায় ফুস করে নিঃশ্বাস পেল মেয়েটা। হয়তো সে বুঝে গিয়েছে এই ছেলেকে কিছু বলেও লাভ নেই। তাই তো মেয়েটা অসহায়ের মতো মুখ করে খানিক গলা উঁচিয়ে বলল, আম্মু তুমি নিচে যাও, আমি মাত্র 5 মিনিটের মধ্যে আসছি। কথাটা শুনে রাফিয়া বেগম আর কিছু বলতে উদ্যত হতে পাশ থেকে জুবাইদা বেগম তার হাত ধরে তাকে থামিয়ে দিলেন, বললেন, থাক না, ও যেহেতু একটু প্রাইভেসি চাইছে তাহলে সেটাই হোক। এর চেয়ে বরং চল আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি, ওইদিকে মেহু না জানি কি করছে। চল চলায়। কথাটা বলেই আর এক মুহূর্ত সেটা দাঁড়ালেন না জুবাইদা বেগম। দ্রুত কদমে চলে গেলেন সেখান থেকে। পিছু পিছু রাফিয়া বেগমও চলে গেলেন। অন্যদিকে রৌদ্র তখন মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে যেতে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে রৌদ্রের শার্টের কলারটা টেনে ধরে অরিন। রৌদ্র ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়, বাঁকা এসে তুষ্ট কঞ্চে বলে, থামাস না মেয়ে, থেমে গেলে হয়ে যাবে অনেক কিছু। অরিন হাসলো একটুখানি, রৌদ্রকে পেছন থেকে জড়িয়ে ধরে মাথা রাখলো ছেলেটার চওড়া পিঠের উপর। তারপর খানিক সময় নিয়ে বলল, হলে হোক। রৌদ্র হাসলো ছুঁচ কামড়ে। অরিনের হাত দুটো নিজের বুকের উপর থেকে নামে পেছন ঘুরে দাঁড়ালো সে। তারপর অরিনের মাথার পেছনে চুলগুলো আলতো করে হাতের মুঠোয় পুড়ে অরিনের মুখটা আর একটু কাছে টেনে আনলো নিজের। অতঃপর মিঠে গোলাপি অধৈর্যের উপর আঙুল দিয়ে স্লাইড করতে করতে রৌদ্র কেমন আজকে সরি বলল, কপালে শনি লেগেছে তোর সানশাইন, তৈরি থাক। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না রৌদ্র, চলে গেল অরিনের রুম ছেড়ে। এদিকে তার চলে যাওয়ার পথে হতবাক হয়ে তাকিয়ে আছে অরিন। মেয়েটার বুকে উঠছে প্রলয়ের ঢেউ, মাথায় এসে দাঁড়ালো হাজারখানিক প্রশ্ন। কি বলে গেল লোকটা? তার কপালে শনি লেগেছে মানে? ড্রয়িং রুমে গোল হয়ে বসে আছেন বয়োজ্যেষ্ঠরা। ওসমান শিকদার গরম ধোয়া ওঠা চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে মুখে পুছেন একটু একটু করে। কবির সাহেব নিজের ছোটবেলার সুকীর্তি গাইছেন ভীষণ আনন্দের সাথে। সাব্বির সাহেব সামনের টেবিলের উপর থেকে 2-1টা আঙুর তুলে মুখে দিচ্ছেন। অন্যদিকে তাসিক সাহেব তায়েব সাহেবের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত।
রেহানের মা বাড়ির গৃহিণীদের সঙ্গে রান্নার ঘরে বসে আড্ডা জমিয়েছেন বেশ। আমরিন বেগম এবং মেহনুর বেগমও সায় দিচ্ছেন তাদের সঙ্গে। কিয়ৎক্ষণ বাদে পায়েস রান্না শেষ হলে রাফিয়া বেগমের তিনি কাজ শেষ করে সকলের সঙ্গে উদ্দেশ্যে বলে উঠছেন, চলুন সবাই ড্রেসিং রুমে যাওয়া যাক। অজ্ঞতা এমন প্রস্তাবে রাজি হলো রমণীরা। সকালে একযোগে হাঁটা ধরল ড্রয়িং রুমের দিকে। রাইসা বেগম মাইমুনা বেগম হাতে দুটো সার্ভিং ট্রে নিয়ে এগিয়ে চলছে ধীরে ধীরে। সবাই যখন আড্ডাতে মশগুল ঠিক তখনই ড্রয়িং রুমে উপস্থিত হলো রোদ্র। ছেলেটা এসে সকলের সামনে এক প্রকার জোরালো কঞ্চে বাবাকে ডাক দিয়ে বলল, আব্বু। এহেন ডাকে কথা থামিয়ে দিলেন। ছেলের দিকে চাইলেন কবির সাহেব, হাসি মুখে ইশারে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রোদ্র তখন কোনো ভনিতা ছাড়ি ফটফট করে বলল, আব্বু আমি বিয়ে করব। অজ্ঞতা এহেন কথায় যেন মুহূর্তেই থতমত খেয়ে বসলেন সকলে। ওসমান সাহেবের চায়ের কাপে অর্ধ ডুবিত হাতখানা সেখানে থমকেই গেল হতবিহ্বলতায়। সাব্বির সাহেবের মাত্র এই চায়ের কাপে চুমুকি বসিয়েছিলেন কোনো রকম, কিন্তু হুট করে রৌদ্রের বলা এহেন কথা নাক মুখি উঠে গেল মানুষটার। তায়েব সাহেব খানিকটা এগিয়ে এসে ভাইয়ের পিঠে হাত বুলাতে লাগলেন। তাসিক সাহেবও দিন দুনিয়া ভুলে হাঁ করে তাকিয়েছেন রৌদ্রের দিকে। অন্যদিকে বাড়ির রমণীরা মাত্র পা রেখেছিলেন ড্রয়িং রুমে। তখনই রৌদ্রের বলা এমন সোজা সাপটা আবদারে থমকে দাঁড়ালেন সকলে। কিয়ৎক্ষণ বাদে কবির সাহেব খানিকটা গলা খাকারে দিয়ে উঠছেন, মুখ সামান্য জোরপূর্বক হাসি টেনে বললেন, হ্যাঁ, বিয়ে তো দেবই বলছি। এই তো আগামী মাসের। বেচারার মুখের কথাটাও সম্পূর্ণ করতে দিল না রৌদ্র। এর আগে সে মাথা দুদিকে নাড়িয়ে বলে উঠছে, হবে না, এত ধৈর্য নেই আমার। আমি কালকে অরিকে বিয়ে করব, তোমরা ব্যবস্থা করো। এই পর্যায়ে খানিকটা বিরক্ত হলেন কবির সাহেব। তিনি চোখে মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে কাজ কঞ্চে বলেন, মাথা ঠিক আছে তোমার? একদিনের মধ্যে এত এত ব্যবস্থা কিভাবে হবে? তাছাড়া বিয়েটা তো আর মুখের কথা নয়। সে যাই হোক আব্বু, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি ওকে কালকেই বিয়ে করব। বাবা ছেলের এমন বাঘ বিতণ্ডায় হতবাক সকলে। অনেক পাত্র বাইরে থেকে এসেছিল, কিন্তু এসেই রোদ ভাইয়ের মুখে এমন কথা শুনে জায়গাতেই দাঁড়িয়ে পড়ল ছেলেটা। হয়তো ভাবছে সে, রোদ ভাইয়ের আবার হঠাৎ কি হলো? কবির সাহেব মানছে না কোনো মতেই। লোকটা নিজের কথায় এক প্রকার অনড় হয়ে আছেন। অন্যদিকে রৌদ্র থেমে যাওয়ার পাত্র নয়, সেও তেরামি করে নিজের কথায় এক প্রকার গো ধরে বসে আছে। কিয়ৎক্ষণ চলল দুজনার বাক বিতর্ক। অবশেষে অবস্থা বেগতিক দেখে মাঝে থেকে ওসমান শিকদার খানিকটা গলা খাকারি দিয়ে বললেন, মানে ভাইজান রাগ করবেন না, আমি একটা কথা বলি। ছেলে যেহেতু মুখ ফুটে চাচ্ছে, তাহলে বিয়েটা না হয় করিয়েই দিন। তাছাড়া কথায় আছে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আসলে ব্যাপারটা ওই রকমই। অজ্ঞতা বেয়ার মুখে এমন কথা শুনে খানিকটা দমে গেলেন কবির সাহেব। তিনি কিছুক্ষণ মুখে গম্ভীর করে রইলেন, তারপর সময় নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, তবে তাই হোক। আগামী সপ্তাহে তোমার। না, আমি কালকেই বিয়ে করব। রোদ, চিৎকার করো না, হার্টে ব্যথা উঠবে পরে। আপাতত আমি নিজের বিয়ে নিয়ে কনসেন্ট্রেট হতে যাচ্ছি। তাই এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়লেও আমি কোনো দেখভাল করতে পারবো না, বলে দিলাম। ছেলের এহেন লাগামিন কথায় হতবিহ্বল হয়ে পড়লেন কবির সাহেব। অন্যদিকে বাকিরা সবাই মুখ টিপে হাসছেন। ওসমান শিকদার পা চিপে চিপে এগিয়ে এসে স্ত্রীর পাশে দাঁড়ালেন, কণ্ঠ খাদে নামিয়ে বললেন, ভেবেছিলাম আমার ছেলেটাই বুঝি বিয়ে পাগল ছিল, কিন্তু এখন আপনার সেই ধারণাটা একেবারে ভুল প্রমাণিত হলো। সাইমা খাতুন শাড়ির আঁচলে মুখ লুকিয়ে মৃদু হাসলেন। এদিকে রোজও আবারও তাড়া দিয়ে বলে উঠছে, তোমরা বিয়ে করাবে কিনা বলো, নয়তো আমি নিজে গিয়েই বিয়ে করে ফেলবো। অজ্ঞতা এমন প্রস্তাব শুনে দাঁত কটমট করে ছেলের দিকে চাইলেন কবির সাহেব। রৌদ্র বাবার এহেন দৃষ্টি দেখে জ্যাম কেয়ার একটা ভাব নিয়ে দাঁড়ালো। কবির সাহেব কটমট করে যেই না কিছু বলতে যাবেন, তখনই পাশ থেকে সাব্বির সাহেব তড়িঘড়ি করে বললেন, ভাইজান থাক না, মেনে যাও ব্যাপারটা। আজ না হয় কাল তো বিয়েটা হতোই। যেটা কয়েকদিন পরে হতো সেটা না হয় দুদিন বাদে হোক। সকলের এমন মতিগতি দেখে ফুস করে নিঃশ্বাস পেলেন কবির সাহেব। মাথাটা দুই দিকে নাড়িয়ে অবশেষে তিনি রাজি হলেন ছেলের কথায়। বললেন, ঠিক আছে, তোমার কথাই রইল। আগামী পরশু তোমার বিয়ে হবে। কিন্তু আমি তো পরশু বলিনি আব্বু, আমি কালকেই বিয়ে করব বলেছি। এ পর্যায়ে তাতে দর চেপে বললেন
কবির সাহেব। বিয়ের আগে একটু আধটু হলুদ ছোঁয়াবো না তোমার বেয়াদব ছেলে? সব কি তোমার মুখের কথাতেই হবে নাকি? আর একটা কথা বাড়ালে একেবারে আগামী বছর বিয়ে করাবো বলে রাখলাম, যত সব নির্লজ্জ ছেলে ফেলে। ঘর ভর্তি মানুষের মুখ টিপে হাসছেন এমন কথা রোজের মুখ কুচকে অন্যদিকে তাকায়। ছেলেটার মুখমণ্ডলে স্পষ্ট অসন্তুষ্টির ছাপ। কৈশি ভেবেছিল কালকে বিয়ে হবে বেচারার, আর তারপরে পিচ্ছি বউটাকে নির্ভয় নিজের কাছে টানবে, কিন্তু না। তার এত শত আগাম চিন্তা ভাবনাগুলোর উপর যেন এক বালতি পানি ঢেলে দিলেন কবির সাহেব। অন্যদিকে আমরিন বেগম তো হতভম্ব চোখে তাকিয়ে আছেন বড় ভাইয়ের দিকে। কিয়ৎক্ষণ বাদই হতভম্ব মানুষটা মিনমিনের স্বরে ভাইকে এসে জিজ্ঞেস করলেন, ভাইজান টোটন কি আগে থেকেই ওরিকে পছন্দ করে? এহেন কথায় ঘাড় পাকিয়ে চাইলেন কবির সাহেব। ফুস করে নিঃশ্বাস ফেলে গভীর মুখে বলেন, শুধু পছন্দ বলো, এক প্রকার পাগলামি শুরু করেছে দুজন একে অপরের জন্য। আমরিন বেগম বুঝদারের ন্যায় মাথা নাড়ালেন রোজের দিকে আর চোখে তাকে মুচকি হাসলেন কিছুটা। তখনই রাইসা বেগম আর মাইমুনা বেগম সার্ভিং ট্রে করে হাতে নিয়ে এগিয়ে এসে সকলকে পায়েস দিতে লাগলেন। তাসিক সাহেব এক বাটি পায়েস হাতে তুলে উল্লাসের সাথে বললেন, এমন একটা মুহূর্তে এই পায়েসটা চা দরকার ছিল না। যাক, সবাই মিষ্টি মুখ করুন, আমার রোদের বিয়ে বলে কথা। বাকিরা মৃদু হাসলেন এরূপ কথায়। শাহানুর সাহেব পায়েস খেতে খেতে এক পা করে এগিয়ে এসে দাঁড়ালেন রোজের সামনে। তারপর নিজের বাটিটা থেকে এক চামচ পায়েস তুলে দিল রোজের মুখের সামনে বাড়িয়ে দিয়ে নিচু কঞ্চে বললেন, প্রেমের মরা জলে ডুবে না। রোজু হেসে দিল হুচ করে। শাহানুর সাহেব মুখ টিপে হাসছেন ছেলেটার সাথে। রোজু কিছুটা সময় নিয়ে হাসি থামালো। পরে করে শাহানুরের হাত থেকে পায়েসটা মুখে তুলে নিল আলগোছে। তারপর বলল, রক্ত বলে কথা, বড়রা যেভাবে যাবে ছোটরাও তো সেভাবেই যাবে, তাই না? এহেন বাক্য শব্দ করে হাসতেই লাগলেন শাহানুর। তিনি হাত বাড়িয়ে রোজের কাঁধে চাপড়ে বাহাবা দিয়ে বললেন, ডেটলস লাইক এ সান বয়। রৌদ্র কাঁধ উঁচিয়ে তুলল খানিকটা, হাত দিয়ে নিজের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে খানিক গুছিয়ে নিয়ে বেশ ভাবের সাথে বলল, ইনডিড, হ্যাঁ। শাহানুর সাহেব সম্মতিতে মাথা ঝাঁকালেন। অন্যদিকে তায়েব সাহেব হাতে পায়েসের বাজি নিয়ে তাসিক সাহেবের পাশে এসে বসলেন। তারপর ফুট করে কোনরূপ কথা বলা কওয়া ছাড়াই তাসিক সাহেবের বাটি থেকে নিঃশব্দে এক চামচ পায়েস মুখেই তুলে পড়লেন। তাসিক সাহেব অন্যদিকে তাকিয়ে মেহরিন বেগমের সাথে কথা বলছিলেন। এই ফাঁকেই তায়েব সাহেব করে বসলেন কাণ্ডটা। ঘটনাটা তাসিক সাহেব যে না পেলেও মেহরিন বেগম চোখে দেখছেন সবটা। তিনি তখন হুট করে তাসিক সাহেবকে খানিক জোর গলায় বলে ওঠেন, তোষু ভাই, তোমার বাটি থেকে সেজো ভাই পায়েস তুলে খেয়েছে, এখন তোমার ভাগে কম পড়ে গেল না? কথাটা শোনা মাত্র তড়াক করে পাশে ফিরলেন তাসিক সাহেব। তায়েব সাহেব কাচুমাচু করে খালি চামচটা মুখে নিয়ে বসে আছেন। এবার কি বলবেন তিনি? মেহরিনকে চোখ দিয়ে বেশ কবার সতর্ক করলেও মেয়েটা যেন কোনো বারণই শুনল না তার। আর কেন বা শুনবে? মেহুটা যে তার তসু ভাইয়ের বিরাট ভক্ত। এইটুকু পায়েসের লোভে পড়ে কিভাবে ভুলে গেলেন তিনি? কিয়ৎক্ষণ বাদে তাসিক সাহেব চোখ দুটো কেমন সরু করে নিয়ে ঠেস মেরে বললেন, কি করছো এসো ভাইজান, এই বয়সে এসে এসব কি করছো তুমি? কই তুমি ছোট ভাই বোনদের আরো নিচ থেকে বাড়ির বাইরে দিবে, কিন্তু তা না করে তুমি কিনা আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে খাচ্ছ। আমি এই আনাচার মানব না। দাও, ফেরত দাও আমার পায়েস। এই পর্যায়ে তায়েব সাহেব খানিক ঢোকি গিলেন। মুখ থেকে খালি চামচ বের করে এনে দিলেন তাসিক সাহেবকে দেখিয়ে কেমন অপরাধী সুরে বললেন, ওইটা তো পেটে চালান হয়ে গেছে তোষু। তাসিক সাহেব শিকুচকায় আর চোখে তাকায় তায়েব সাহেবের বাটিতে। তা দেখে তায়েব সাহেব তড়িঘড়ি করে নিজের হাতের বাটিটা সরিয়ে নিলেন অন্য পাশে। গম্ভীর মুখে বললেন, এই তুই ওইদিকে দেখা, আমার বাড়িতে নজর দিবি না, খবরদার। এবার যেন তেতি উঠলেন তাসিক সাহেব। তিনি নিজের হাতের বাটিটা মেহরিনের হাতে দিয়ে তায়েব সাহেবের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আমারটা খাওয়ার সময় মনে ছিল না তোমার, এখন তোমারটাও খেয়ে ফেলবো আমি, তাহলে শোধবোধ। দাও, এদিকে দাও।
এবার দুজনার এহেন কাণ্ড দেখে উপস্থিত সকলে হাসছেন এক মনে। কবির সাহেব শান্ত চোখে তাকিয়ে আছেন নিজের ভাই বোনের দিকে। এভাবেই তো পুরো পরিবারটাকে আগলে রাখার কথা দিয়েছিল সে তার মৃত্যু পথযাত্রী মাকে। কবির সাহেবের চোখ দুটো আপনা আপনি ভিজে উঠেছে খানিকটা। অদূরে দাঁড়িয়ে সবটাই আর চোখে পরক করলো রুদ্র। সে তৎক্ষণাৎ কেমন দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কিছুটা গলা উঁচিয়ে আহত সুরে বলতে লাগলো, কই ভাবলাম কালকেই বিয়েটা করতে পারবো, কিন্তু না, 4 আঙ্গুলের কপালে আমার এত সুখ কি আর সয়? ধুর। ছেলের মুখে অমর কথা শুনে মূর্তি ইমোশনাল ভাবটা কেচে গিয়ে রণমূর্তি ভাব এসে ছেয়ে গেল কবির সাহেবের মুখ জোড়ে। তিনি তড়িৎ শক্ত চোখে তাকালেন ছেলের দিকে। বাকিরাও এখন চুপ করে গেলেন রুদ্রের এমন বাক্যে। মুহূর্তেই ব্যয় কবির সাহেব কেমন কর্কশ গলায় বলে উঠছেন, মুখে লাগাম টানো নির্লজ্জ ছেলে। এইটুকু বয়সে এতটা বিয়ে পাগল ছেলে ফেলে হয়তো এই জীবনে আজ প্রথম দেখলাম আমি। বাবার কথা শেষ হওয়ার পর মুহূর্তে রুদ্র কেমন অবুঝের মতো বলতে লাগলো, এইটুকু বয়স কই আব্বু, গুনে গুনে 30 শেষ হতে চললো আমার। বিয়ের বয়স তো সেই কবেই হয়ে গিয়েছে। তুমি তো এতদিন সদয় ছিলে না আমার উপরে, নইলে এতদিনে হালি হালি লেদা লেদা বাচ্চার বাপ হয়ে যেতাম আমি। এমন কথা কিং কর্তব্য বিমুঠ হয়ে বসে রইলেন কবির সাহেব। তার কথার পিঠে ছেলেটা যে এমন লাগামহীন কথা বলে বসবে তা খুনাক্ষরও ভাবেননি তিনি। এদিকে রোদ্রের কথা শোনা মাত্র ডাকে মুখে উঠে গিয়ে যাচ্ছে তাই অবস্থা সাপি সাহেবের। তাইব সাহেব এবারেও এগিয়ে এলেন ভাইয়ের কাছে। আলতো করে হাত দিয়ে মালিশ করতে লাগলেন ভাইয়ের পিঠ। মানুষটার ঠোঁটের কোণে স্পষ্ট মুচকি হাসি রেশ। ওদিকে তাসিক সাহেব হতবম্ব চোখে রোদ্রের দিকে তাকিয়েছেন। মানুষটার হাত থেকে খালি চামচটা অবহেলায় গড়িয়ে পড়েছে ফ্লোরে। মাইমুনা বেগম দাঁত জিভ কেটে তৎক্ষণাৎ সরেই গেলেন সেখান থেকে। জুবাইদা বেগম শাড়ির আঁচল খানিক টেনে টুটে সেটায় মুখ লুকিয়ে হাসছেন। রাফিয়া বেগম এদিক ওদিক তাকিয়ে নিজের লজ্জালু ভাবটা কমানোর বৃথার চেষ্টা চালাচ্ছেন। তিনি তো ভেবেছিলেন তার রৌদ্রটা বড় শান্তশিষ্ট গম্ভীর মেজাজের সুপুরুষ, কিন্তু এখন এই কোন রৌদ্র, নতুন রৌদ্রকে দেখছেন তিনি? সেটা কেমন হুচ করে নির্লজ্জের নাম লেখাচ্ছে মনে হচ্ছে। অন্যদিকে অনেক তো ছুটি পালিয়েছে সেই কখন। ছেলেটা আবার ভারী লজ্জালু কিনা। প্রায় মিনিট 2 লাগলো কবির সাহেবের নিজেকে সামলাতে। তিনি নিজেকে সামলেই তাতে তহা চেপে ছেলের দিকে তাকিয়ে বলে উঠছেন, বেয়াদব হচ্ছে দিন দিন। এত বিয়ে বিয়ে করছো কেন তুমি? দুনিয়ায় কি এই প্রথম তুমি বিয়ে করবে নাকি? হ্যাঁ, যত সব নির্লজ্জ কথাবার্তা। তোমাদের বয়সে থাকতে আমরা তো বিয়ের কথা শুনলেই লজ্জা পেতাম, আর তুমি কি না। কবির সাহেবের কথাটা পুরোপুরি শেষ হতে দিল না রোজ। সে তৎক্ষণাৎ পেছন ফিরে চলে যেতে যেতে বলতে লাগলো, আগের দিনে বাগে খেয়েছে আব্বু, সেই কথা এখন তুলে লাভ নেই। তাছাড়া আমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? ভারী আশ্চর্য কথাবার্তা। ছেলেটা চলে গেল সিঁড়ি বেয়ে। আর এদিকে পেছনে পড়ে রইল কয়েক জোড়া হতবাক চোখ। কেউ কেউ মুখ টিপে হাসছে, তো কেউ কেউ মুখ লুকিয়ে লুকিয়ে। অন্যদিকে ওসমান শিকদার ভীষণ এনজয় করছেন ব্যাপারগুলো। লোকটা আবার ভীষণ মিশুক স্বভাবের। এই যে কি সুন্দর করে এহসান পরিবারের সঙ্গে মিশে গিয়েছেন তিনি। রাত 8:30। ড্রয়িং রুমে গোল হয়ে বসেছেন বাড়ির সকলে। প্রত্যেকের হাতে খাতা কলম। কবির সাহেব এবং সাব্বির সাহেব মিলে কনভারসেশন সেন্টার, বুকিং, রান্নাবান্না, বাজার সদাই ইত্যাদির ফর্দ বানাচ্ছেন। তাদের মাঝে মধ্যে এটা সেটা ধারণা দিয়ে সাহায্য করছেন ওসমান শিকদার, তাসিক সাহেব, তায়েব সাহেব এবং শাহানুর মিলে আত্মীয় স্বজনদের লিস্ট করছেন। খুঁজে খুঁজে নাম লিখছেন সবাই। বিশেষভাবে খেয়াল রাখছেন কেউ যেন বাদ না পড়ে যায়। অন্যদিকে বাড়ির গৃহিণীরা দোতলায় ড্রয়িং রুমে বসে মার্কেট করা নিয়ে পুরো দস্তর ফর্দ করছেন। প্রত্যেকেই লিখছেন কে কোনটা কিনবেন, কোনটা বাদ রাখবে। রুহি, আহি, মাহি, এমনকি পুতুল এবং অরিনও আছে তাদের সঙ্গে। অরিন যখন জানতে পারলো কাল বাদে পরশু তার বিয়ে, মেয়েরা যেন কয়েক দফা হুচুটি খেলো এই কথাটা শুনে। একে একে 2 মিলিয়ে বুঝে নিল রোদ্রে বলা তখনকার কথাটার মানে। বাড়ির ছোট সদস্যরা তো ভেজায় খসে। বাড়িতে বিয়ে হবে বলে আহি মাহি তো নিজ থেকেই লম্বা একটা লিস্ট অ্যাড করে দিয়েছে ইতিমধ্যে। রুহি নিজের দুর্বল শরীরটাকে কোনো মতে টেনে টুনে এসে বসেছে এখানে। যদিও বা রেহান তাকে পুরো দমে আরাম করতে বলে গিয়েছে, কিন্তু তবুও রুহি নিজ থেকে উঠে এসেছে। কতই বা শুয়ে বসে থাকা যায় শুনি? সেও তো একটা মানুষ, তাই না?
রাফিয়া বেগম লিস্টে কিছু একটা টুকছেন। এরই মধ্যে তিনি আর চোখে তাকালেন মেয়ের দিকে। অরিন মাথা নিয়ে বসে আছে জড়সড় হয়ে। সে মেয়েটার শুভ্র নির্মল মুখখানায় চেয়ে গেছে রক্তিম আভা। রাফিয়া বেগমের দৃষ্টি নরম হয়ে এলো। তিনি লেখালেখি স্থগিত রেখে মেয়ের পাশে এসে বসলেন। অরিন একবার চোখ তুলে চাইল মায়ের দিকে, পর করে নিজের দৃষ্টি সরিয়ে আনতে নিলেই রাফিয়া বেগম আলগোছে মেয়েকে বুকে টেনে নিলেন। এদিকে জুবাইদা বেগম বাকিরা চুপচাপ তাকিয়ে রইল এই মামের দিকে। রাফিয়া বেগম নাক টানলেন কিছুটা। মানুষটার চোখ দুটো হঠাৎই কেমন ভরে উঠেছে যেন। তিনি আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ধরে আসা কঞ্চে কোনো মতে বললেন,